একটা রিস্কি দেশ ফর এভরি কান্ট্রি অ্যারাউন্ড ইট, নট অনলি অ্যারাউন্ড ইট, ইন্ডিয়া কানাডার মধ্যে যে কিলিং করছে, ইন্ডিয়া আমেরিকার মধ্যে যে কিলিং করার চেষ্টা করছে, সো ইন্ডিয়া একটা টেররিস্ট কান্ট্রি। ইন্ডিয়া তার তার আশেপাশের দেশের জন্য একটা 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 ভীতি, এই জিনিসটা পৃথিবীর বুকে আমাদেরকে প্রকাশ করতে হবে। বিশেষ করে মোদী সরকারের যে ক্যারেক্টার, দেশের ভিতরে সমানে মুসলিম নিধন চলতেছে, অন্যায় অত্যাচার করতেছে মাইনরিটির উপরে, এই জিনিসগুলি যদি আমরা ফোকাস না করি, আমরা কি এখনো এই ইন্ডিয়ার তেল দিতে থাকবো আর ইন্ডিয়ার প্রেসক্রিপশনে জঙ্গি আছে, এই আছে, এগুলো বলতে থাকবো? তাহলে আমাদের দেশপ্রেম কোথায়? আমাদের আমাদের নৈতিকতা কোথায়? আমাদের হিউম্যান রাইটস এর কেন আমি কথা বলি না? জাহিদুর রহমান কি হিউম্যান রাইটস এর কথা বলতে পারে না? আপনি এত বিজ্ঞ হয়েছেন, এত বিবেকবান মনে করেন নিজেকে, আপনি জঙ্গি আন্দোলন না সাজায় দিয়ে আপনি যে ভারতে যে মুসলমানদের অত্যাচার করা হচ্ছে, কোরবানিতে করতে দিতেছে না, মসজিদে যে অত্যাচার করছে, এগুলো বলেন না কেন? এগুলো বলতে কি লজ্জা লাগে আপনার? আপনার এই বিবেক নাই? শিক্ষিত হয়েছেন কি বিবেক ছাড়া? এইসব এইসব শিক্ষার কি দাম আছে আপনার? বড় বড় কথা বলেন আর বিএনপিকে ডুবাবার ব্যবস্থা করতেছেন, ভারতীয় টাকায় চলেন আপনি। অনেক ধন্যবাদ মুজিব ভাই। মাসুদ ভাই, আপনাকে একটা প্রশ্ন আমি করতে চাচ্ছি, সেটা হচ্ছে রেফারেন্ডামের যে রায় ছিল বাংলাদেশের সংস্কার কর্মসূচি নিয়ে, তারা প্রত্যেকটা অধ্যাদেশ যেগুলো করেছিল, প্রত্যেকটা অধ্যাদেশকে পার্লামেন্টে বাতিল করেছে। তাদের রেফারেন্স শুধু একটা, বাংলাদেশের সংবিধানের 142 ধারা। 142 ধারায় তারা বলছে যে গণভোটের রায় বাস্তবায়ন করতে গেলে পার্লামেন্টে এটাকে 2/3 মেজরিটি দিয়ে পাশ করাতে হবে, তারপরে এটাকে কনস্টিটিউশনের সাথে সংযোজন করাতে হবে। এটা তাদের কথা। তারা বলছে যে তারা শুধু বাদই দেয় না গণভোটের রায়কে, তারা বলছে আমরা এটা করব না। এখন আমি কয়েকটা ধারা দেখছি, আর্টিকেল 142 দেখছি, সংবিধান সংস্কার করতে গেলে রেফারেন্ডামের পরে সংসদে এটা পাস করতে হয়। এখন এই সংসদের সংসদ সদস্যরা যদি বিলটি পার্লামেন্টে আদৌ না তোলে, তাইলে বর্তমান সংসদ সদস্যরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা, আপনি এটাকে এভাবে দেখেন কিনা? না, এটা হচ্ছে খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। আমরা চাচ্ছিলাম, সবাই চাচ্ছিল যে দেশের ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব শেষ করে একটা জনগণ দ্বারা নন্দিত, জনগণ দ্বারা সমর্থিত একটা সরকার আসুক, যেটা বিএনপি এসেছে। উই ওয়ার অল হোপিং যে এরা জনগণের পক্ষেই যাবে সবকিছুতে, এবং তখন তারা বলেও ছিল যে যতগুলি গণভোট টোট হচ্ছে আমরা এগুলোকে মেনেও নেব। দ্যাটস হোয়াট দে সে। এবং এখন তারা মস্কারা করে বলে যে ওটা তো ইলেকশন করার জন্য বলেছিলাম। এই মস্কারাটা জনগণের সাথে এত বড় মস্কারা করাটা ঠিক হচ্ছে না। তারা যেগুলো করছে দেখেন, প্রত্যেকটা গণবিরোধী। জনগণ চেয়েছিল কি, হোয়াট ওয়াজ দি মানবাধিকার রাইটস অফ 2025 ছিল যে এই অর্ডিন্যান্সটা ছিল বেশ খানিকটা ইন্ডিপেন্ডেন্ট। মানবাধিকার নিয়ে যারা কথাবার্তা বলবে তারা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, তারা কারো দ্বারা ইনফ্লুয়েন্স না। তারা এটাকে বাতিল করে দিয়ে, রিপিল করে, তারা 2009-এ কম দায়িত্ব মানে স্বায়ত্তশাসিত বা স্বাধীন অর্ডিন্যান্স যেটা ছিল ডিউরিং আওয়ামী লীগ আমল, সেটাকে তারা বহাল রাখছে জনগণের মতের সম্পূর্ণ বিরুদ্ধে। এটি জনগণ আজকে না, ধীরে ধীরে পিপল উইল গো এগেইনস্ট ইট। 2, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের ব্যাপারে একটা ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিলের কথা বলা ছিল। ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিল, দে উইল একটা বিজ্ঞ লোকদের একটা কাউন্সিল থাকবে, দে উইল বি ডিসাইডিং অর দে উইল বি ডিসাইডিং যে সুপ্রিম কোর্টে কারা যায়। সেখানে তারা এটাকেও রিপিল করেছে, করে দে হ্যাভ মেড ইট মোর এক্সিকিউটিভ কন্ট্রোলড সুপ্রিম কোর্ট। এক্সিকিউটিভ যারা, তারা সুপ্রিম কোর্টে কারে পাঠাবে। তার মানে যেই সমস্যাটা এর সময় শুরু হয়েছিল, শেখ হাসিনার সময় শুরু হয়েছিল, ওইটা তারা রেখেই দিল। দে ডিড নট সলভ ইট। দে সলভের যে পদ্ধতিটা ছিল এটা তারা করলো না। তারপর হচ্ছে অ্যান্টি কারাপশন এবং ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, গুম খুন কমিশন করবে না তারা। তার মানে কি, তারা কি গুম খুন চায়? আমি বুঝতে পারলাম না। গুম খুন এর বিরুদ্ধে যে কমিশনটা, দ্য অর্ডিন্যান্স, এটাকে তারা বাতিল করছে। দে আর রিপিলিং দ্যাট, দে ডোন্ট ওয়ান্ট টু কিপ ইট। কেন? হোয়াই নট? তার মানে গুম খুন শুড বি বৈধ? দ্যাটস হোয়াট ইউ আর টেলিং।
জনগণের সামনে কে বলতে পারছেন, বলছেন এটা প্রকারান্তরে যে গুম এবং খুন করা ঠিক আছে। সো হোয়াট এ ডেঞ্জারাস স্টেপ, চিন্তা করে দেখেন। অ্যান্টি কারাপশন, দুদক বহু চিন্তা ভাবনা করে বানানো হলো এবং দুদকে সব কাজ করতে পেরেছে, পারে নাই, বাট অনেক কাজ করেছে এবং দুদকের ভয়টা সবার মধ্যে আছে। এটাও তারা রাখতে চাচ্ছে না, দে ডোন্ট ওয়ান্ট ইট, তারা এটা করতে চায় না। তার মানে প্রত্যেকটা স্টেপ যে আমি আপনাকে বলছি, প্রত্যেকটা স্টেপ জনগণের বিরুদ্ধে। লাস্ট হচ্ছে কনস্টিটিউশনাল রিফর্ম, ওথ, কনস্টিটিউশন রিফর্মে যে বারবার বেগম জিয়া বলে গিয়েছেন যে এই কনস্টিটিউশনকে আমাদের ছুড়ে ফেলে দিতে হবে। 15 বার চেঞ্জ হয়েছে, কাটা ছেঁড়া অপারেশন করে করে কনস্টিটিউশনকে একটা দলীয় কনস্টিটিউশন বানানো হয়েছে। এটা একটা জাতীয় কনস্টিটিউশন নয়। উই হ্যাভ টু চেঞ্জ ইট, উই হ্যাভ টু রিফর্ম ইট। এই কনস্টিটিউশন রিফর্মের দাবিদার। সেই রিফর্মকে যে সমস্ত কথাগুলো আসছে আফটার লটস অফ ডিসকাশন এবং অনেক বিজ্ঞ লোকদের উপস্থিতিতে যে সমস্ত জিনিসগুলো চলে আসছে এবং গণভোটে সেগুলো পাস করছে, সেটাকে তারা রিফর্ম, তারা ওথ নিতে যে হবে ওইটার পক্ষে দে ডিড নট, দি এমপিস ডিড নট ওয়ান্ট টু ডু দ্যাট। তার মানে যে পার্টির উপর থেকে এটা চাপিয়ে দেওয়া হয়েছে যে এটা করা যাবে না। তো এই হচ্ছে অবস্থা। প্রত্যেকটা ইন্টারিম গভর্নমেন্টের সময় যে সাজেশন গুলো এসেছিল এবং আলটিমেটলি যে ইয়েটা হয়েছে, আমি কথা বলছি টিভিতে, একটু পরে কথা বলবো। তো এনিওয়ে, এগুলো সবই গণবিরোধী আর কি। খুব দুঃখজনক যে আমরা জনগণের কর্তৃত্ব চাই, জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে। সেই নির্বাচিত সরকার জনগণের বিরুদ্ধে কাজ করছে। এর প্রত্যেকটা রিয়াকশন উইল কাম ব্যাক। এর একটাও আনআনসার্ড থাকবে না, একটাও জবাববিহীন থাকবে না, জবাব আসবে। জবাবটা কত খারাপ ভাবে আসে, কত ভয়ঙ্কর ভাবে আসে, সেটাই দেখার বিষয়। এবং আমি যতদূর মনে করি যে আরেকবার যদি এই জনগণকে নামতে হয় রাস্তায়, ভয়ঙ্করতম হবে। এই যেটা ভয়ঙ্কর দেখেছিলাম আমরা 24শে জুলাই, তার থেকেও ভয়ঙ্কর হবে। ইটস এ প্রেডিকশন অফ মাইন্ড, এটা একটা প্রেডিকশন, দেখা যায়। ওকে মাসুদ ভাই, আপনি যাওয়ার আগে একটা শেষ প্রশ্ন করতে চাই আপনার জন্য। সেটা হচ্ছে, তারা 142 অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানে বলা আছে গণভোটে কোনো কিছু রায়, জনগণের রায় পাওয়ার পরে এটা সংসদে নিতে হবে এবং আইন আকারে ওখানে পাস করতে হবে, করে সংবিধানের সাথে সংযোজন করতে হবে। এই সংবিধানের 7 অনুচ্ছেদে জনগণের মতামতটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যেটা 142-এর সাথে সাংঘর্ষিক। এখন তাইলে 142 তারা রিপিল কেন করে না? কারণ 142 বিষয়ে 7 অনুচ্ছেদে সরাসরি বলা আছে জনগণের রায় সব থেকে প্রাধান্য পাবে। তাহলে 142-কে কেন রিপিল করে না? এবং এটা নিয়ে কেন 142-এর রেফারেন্স দিয়ে গণভোটের রায়কে কেন ইগনোর করা হচ্ছে? হ্যাঁ, যখন কনস্টিটিউশনে বলাই আছে, এটা সবচেয়ে বড় কথা। শুধু কনস্টিটিউশনে বলা নাই, সর্বজন বিদিত এটা, যে জনগণের রায়ই হচ্ছে সবচেয়ে প্রধানতম রায়। এবং সেই রায়ের বিরুদ্ধের যে একটা পয়েন্ট, দেয়ার মেবি মিস্টেকস ইন কনস্টিটিউশন, যার জন্য কনস্টিটিউশন চেঞ্জের রীতি আছে। রীতিটা কেন তৈরি হয়েছে? লট অফ প্রয়োজনে, আমাদের প্রয়োজনে চেঞ্জ করতে হয়, অথবা কখনো কখনো আমাদের পরিস্থিতির সাথে ওইটা যায় না, দ্যাট গোজ এগেনস্ট ইট, চেঞ্জ করতে হয়। তো 142 গোজ এগেনস্ট ইট, 142 গোজ এগেনস্ট দি পিপল। তা যদি যায়, টেক আউট 142, রিপিল 142, ওটাকে রিপিল করেন। ওইটাকে মাথার উপরে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সাইনবোর্ড নিয়ে। Why are you doing that? Is it not serving the purpose of India? আপনি আবার দুঃখ করে একদিন বলেন আমাকে সবাই বলে ইন্ডিয়ান এজেন্ট। You are an Indian agent. Unfortunate that you are in charge of the Home Ministry of Bangladesh. মাসুদ ভাই, এখন জাহেদের মতো লোকজনরাই বাংলাদেশের রাজনীতি করে, বিএনপির রাজনীতি। অথচ বিএনপির জন্য যারা নিবেদিত প্রাণ ছিল, দেশের জন্য যারা নিবেদিত প্রাণ, তাদেরকে কারো চোখে পড়ে না। কেউ নিউ ইয়র্কে আসলে ডক্টর মুজিবকে দরকার হয় তাদের চিকিৎসা করানোর জন্য, ওইখানে বসে বিড়বিড় করে। আর বাংলাদেশে ব্যাক করে তারা বলে যে ভারতের এই স্বার্থটা যদি আমরা না দেখি, তাহলে তো ভারতের প্রতি আমরা কৃতজ্ঞ থাকি না। তো এই ধরনের ভণ্ডামি এখন বিএনপির রীতিমতো ক্যারেক্টার, যেখানে জাহেদের মতো লোকজনদেরকে ইনস্টল করা হয় আর ডক্টর মুজিবের মতো লোকজনদেরকে ইগনোর করা হয়। পরিস্থিতি আমার কাছে এই, এর বাইরে আর আমার কিছু বলার নাই এই বিষয়ে। এভরি সিঙ্গেল পলিটিক্যাল পার্টি যারা তাদের নিবেদিত প্রাণ কর্মীকে বাদ দিয়ে চাটুকারদেরকে জায়গা দিয়েছে, দে ফেল। কমপ্লিট সানসেট হয়ে গেছে তাদের। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে তাই হয়েছে। এভরি সিঙ্গেল। আমরা
একদিন কথা বলেছিলাম, আপনার মনে আছে আমরা এম্পায়ার ফল কেন করে তা নিয়ে কথা বলেছিলাম। জি হ্যাঁ, জি এখন রাইট নাও পার্টি বাংলাদেশের বা কোনো জায়গায় রাজনৈতিক দলগুলো কেন ফল করে থাকে না কেন, এটা মানুষের কাছে আর মূল্যবান থাকে না, বিকজ দে ইগনোর দেয়ার মোস্ট ডিভোটেড কর্মীদেরকে ইগনোর করে করে আজে বাজে ফালতু চাটুকার যারা হাতে পায়ে তেল তেল মালিশ করে, ওনার নাম বলতে গেলে উজু করে নাম বলবেন, এই ধরনের কথাবার্তা যারা বলে, অবাস্তব কথাবার্তা যারা বলে, তাদেরকে এখন এখন জায়গা দেওয়া হচ্ছে। দ্যাট ইজ দি স্টার্টিং, দ্যাট ইজ দি বিগিনিং অফ দি ফল অফ এনি পার্টি। একটা পার্টির ফলের জন্য এটা হচ্ছে শুরু। মুজিব ভাইরা, আমি দেখেছি না, আমি এখানে মোর দেন 35 years in America, মুজিব ভাই হ্যাজ লেড বিএনপি in every single cases. আমরা দেখেছি তাকে, and he is now frustrated with the people what they are doing with the party. পার্টির উপরে না, যে সমস্ত কিছু লোকে, যেমন জাহিদুর রহমানের মতো লোক যারা পার্টিটাকে আরো বেশি কলঙ্কিত করার চেষ্টা করছে, তাদের এগেইনস্টে কথা বলছে। ইফ দিস কন্টিনিউজ, একটা পার্টির ফল আমার কাছে মনে হয় অনিবার্য। ওকে মাসুদ ভাই আপনার অনেক মেহেরবানি, আজকের আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আপনি যেখানে যাচ্ছেন, হ্যাভ এ সেফ ট্রিপ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি মুজিব ভাই, নীরা, আমরা কন্টিনিউ করি। মুজিব ভাই, এটা আপনার, সরি, আমি আপনাকে আপনার কথাটা আমি আপনাকে প্রশ্নটা করতে চাই না, আমি নীরার কাছে আসতে চাই। নীরা, ডক্টর মাসুদ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় টেনেছে। আমি ডক্টর মাসুদ একটা শো করেছিলাম, আপনি শুনেছেন কিনা জানি না। ওটা ছিল একটা সাম্রাজ্যের পতন কেন হয়। তো মাসুদ ভাই খুব নিখুঁত ভাবে, ঐতিহাসিক ভাবে এটাকে লজিক্যালি উপস্থাপন করেছিলেন, একটা সাম্রাজ্যের পতন কি করে হয়। আজকের উনি হঠাৎ করে একটা কথা বলছে, একটা রাজনৈতিক দল, ক্ষমতাসীন একটা রাজনৈতিক দলের কেন পতন হয়। কেন পতন হয় ডক্টর মাসুদ বললেন, ওই রাজনৈতিক দল যখন নির্বাচনে জিতে পাঁচটা লোকজনদেরকে মন্ত্রী বানায়, উপদেষ্টা বানায়, আর দলের জন্য নিবেদিত প্রাণ, যোগ্য, দেশপ্রেমিক, সৎচরিত্রবান লোকজনদেরকে ইগনোর করা শুরু করে, তখন ওই রাজনৈতিক দল ক্ষমতা হারায় এবং রাজনীতি থেকে বাহিরে চলে যায়। আপনি কি ডক্টর মাসুদের এই কথাটার সাথে এক? নীরা, আমি আপনাকে কথাটা বলছি, আপনার মাইক্রোফোনটা অফ। ওকে, নীরা, আপনার কথা শুনতে পাচ্ছি না আমি। নীরা, আপনার কথা শুনতে পাচ্ছি না আমি। আপনি একটু লগ অফ করে আবার লগ অন করেন, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আমি শুনতে পাচ্ছি না নীরা, আপনাকে লগ অফ করতে হবে, আপনাকে লগ অফ করতে হবে প্লিজ। ওকে, মুজিব ভাই, মাসুদ ভাইয়ের আজকের কথাটা আমার পছন্দ হয়েছে। আমি সাবজেক্টটা নিয়ে কথা বলবো এক সময়, আজকে শোতে না, বাট তারপরে আমি একটু টাচ করতে চাই। মাসুদ ভাই বলছে একটা রাজনৈতিক দল, ক্ষমতাসীন রাজনৈতিক দলের পতন কোথা থেকে শুরু হয়। ওখান থেকে পতনটা শুরু হয় যেখান থেকে নির্বাচিত হওয়ার পরে তারা পাঁচটা লোকজনদেরকে, দেশের প্রমাণিত শত্রুদেরকে তারা একের পর এক ইনস্টল করে মন্ত্রী হিসাবে, উপদেষ্টা হিসাবে, কিন্তু যোগ্য লোকজনদেরকে, দেশপ্রেমিক লোকজনদেরকে, দেশের জন্য কমিটেড লোকজনদেরকে তারা ইগনোর করে। তখন ওই রাজনৈতিক দলের ধস নামে, তারা ক্ষমতা থেকে ধীরে ধীরে চলে যায়, জনগণের কাছে তারা ভিলেন হয়ে যায়। আপনি ডক্টর মাসুদের এই কথাটাকে কিভাবে মূল্যায়ন করেন? আমি এটার সাথে 100% একমত। কারণ দেখেন, একটা জিনিস কি, যে যারা চাটুকার, যারা নিজের স্বার্থে ছাড়া কিছুই বুঝে না, তারা কোনোদিনই একটা দলের নেতাকে রাইট সাজেশন দিবে না। আপনার এমন একজন লোক দরকার, আপনি যেমন আপনার একটা অর্গানাইজেশন আছে, আপনি যদি শুধু চাটুকারকে ইয়ে করেন, তাহলে আপনার যে ভুলগুলো হচ্ছে এগুলো আপনি দেখতে পাবেন এবং আপনার চাটুকার আপনাকে দেখাবেন। আপনার রংটা করলেও তার হাততালি দিবে, বলবে যে আপনি একটা বিরাট কিছু করতেছেন। আপনাকে যদি যদি সত্যিকার ভালোবেসে থাকে আপনার অর্গানাইজেশনকে, তাহলে আপনি যখন যদি কোনো রং ডিসিশন হয় বা করতে যাচ্ছেন, সেই জায়গাতে আপনার সত্যিকার অর্থে আপনার ভালো এমপ্লয়ি হলে সেটাকে আপনাকে
নানাভাবে বোঝাবার চেষ্টা করবে যে এই জিনিসটা করলে আপনার বা আপনার অর্গানাইজেশন ক্ষতি হবে। তো নিয়ম হলো তাই, আপনার একটা সুধীর দর্শক শ্রোতা, আমি বোধহয় ডক্টর মুজিবকে হারিয়ে ফেলেছি। আমি আমি বিষয়টাকে এভাবে নেই, রাজনৈতিক দলের পতনের কারণ বহু কিছু থাকে, কিন্তু আমি প্রথমেই বলবো একটা রাজনৈতিক দল জনবিচ্ছিন্ন হওয়ার প্রথম পদক্ষেপ হলো অযোগ্য লোকজনদেরকে, অনৈতিক লোকজনদেরকে ক্ষমতায় বসানো। এটা হলো যে কোনো রাজনৈতিক দলের প্রথম পদক্ষেপ। ডক্টর মুজিব ব্যাক করেছে, আমি ডক্টর মুজিবকে নিয়ে আসি। আমি যেটা বলছিলাম যে এটা 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 অবশ্যই ওই রাজনৈতিক দল, যেমন ধরেন আপনার শেখ মুজিবের পতনের কারণ কি, তার আশেপাশে চাটুকারদের জন্যই তার পতনটা হয়েছে। তারা কিন্তু তাকে রাইট জায়গাতে ইম্পর্টেন্ট ইনফরমেশন দেয়নি এবং রং জিনিসগুলোকে এনকারেজ করে গেছে। আপনার আপনার তাকে সাবধান করে নাই তার ভাগিনা কি করতেছে, তার ছেলে কি করতেছে, তার দলের লোকজন কি করতেছে, যার কারণে এবং উনিও ছিলেন মনে করতেন যে উনি যা বলেন সেটাই আইন। এনিওয়ে, আমি একটা জায়গায় একটু অ্যাড্রেস করতে চাই আপনার একটা কোশ্চেনে। কনস্টিটিউশনে আপনি 142 ধারার কথা বলতেছেন, 7 ধারার কথা বলছেন, নানা ধারার কথা বলছেন। প্রথম কথা হলো যে আপনি কখনই কনস্টিটিউশনকে সার্টেন জিনিস মানবেন আর সার্টেন জিনিস মানবেন না, এটা হতে পারেন না। আপনি যদি সত্যিকার কনস্টিটিউশনকে রেসপেক্ট করেন তাহলে হোল কনস্টিটিউশনকে মানতে হবে। আপনি আপনি যখন আপনার দায়িত্ব নিচ্ছেন একজন এমপি বা মন্ত্রী, আপনি শপথ করতেছেন যে পুরো কনস্টিটিউশনকে মেনে চলবেন আপনি, এবং সেটাকে আপনি আপহোল্ড করবেন। আপনি এটা বলেন নাই শপথ নেওয়ার সময় যে আমি আমার লাইকিং এর ধারাগুলোকে আপহোল্ড করব, ডিসলাইকিং এর ধারাগুলো আপহোল্ড করব না। এটা আপনি কিন্তু বলেন না, এটা কোনো জায়গায় আপনি এটা শপথে করতে পারবেন না আপনি। তো আমার কথা হলো যে আজকে যে সরকার, যারা আজকে সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে যারা বিজ্ঞ কথাবার্তা বলেন কনস্টিটিউশন নিয়ে, তারা নিজেরা এই মুহূর্তে যে কনস্টিটিউশনকে তারা সেভ করার জন্য চেষ্টা করতেছেন, সেই কনস্টিটিউশন অনেক ধারা তারা লঙ্ঘন করতেছেন কন্টিনিউয়াসলি, এবং তারা কিন্তু শপথপ্রাপ্ত মন্ত্রী হচ্ছেন, তারা কিন্তু শপথপ্রাপ্ত এমপি হচ্ছেন। সুতরাং তারা নিজেরাই বারবার কনস্টিটিউশনকে অনেকগুলো ধারা ভায়োলেট করছেন, অথচ তারা একটা ধারা দেখাতে চাচ্ছেন যে এই ধারাতে আমরা এই আপনার এই যে রেফারেন্ডাম যেটা হয়েছে সেটা আমরা মানতে পারতেছি না, বা এই নানা রকম খোরাক যুক্তি দিচ্ছেন। প্রথম কথা হলো 72 কনস্টিটিউশন। 72 কনস্টিটিউশন তৈরি করা হয়েছে একটা ইলিগাল ওয়েতে। আপনি নিশ্চয়ই জানেন যারা কনস্টিটিউশনকে 72 কনস্টিটিউশনকে অ্যাপ্রুভ করছে সংসদে, তারা কিন্তু বাংলাদেশের জনগণ দ্বারা বাংলাদেশের জন্য তারা নির্বাচিত না, তারা পাকিস্তানের এমপি, তারা বাংলাদেশের কনস্টিটিউশনকে অ্যাপ্রুভ করছে, এবং এই কনস্টিটিউশনটা কিন্তু জনগণের রেফারেন্ডামের দ্বারা অ্যাপ্রুভ হয় নাই। আবার এই কনস্টিটিউশনটিকে এই শেখ মুজিবুর রহমান এক কলমের খোঁচায় স্থগিত করে বাকশাল কায়েম করছে। এই কনস্টিটিউশনটা আসলে একটা খোরা কনস্টিটিউশন, একটা একটা এই কনস্টিটিউশন কোনো ভ্যালু নেই বাংলাদেশের রাজনীতিতে। যারা চেষ্টা করছেন ধরে রাখার জন্য, তারা আসলে ইন্ডিয়ার যে তৈরি করা কনস্টিটিউশনকে ধরে রাখার চেষ্টা করতেছেন। এই কনস্টিটিউশনকে 24-এর আন্দোলন ছুঁড়ে ফেলে দিচ্ছে এই কনস্টিটিউশনকে। এই কনস্টিটিউশনকে অন্তর্বর্তী সরকার, যে সরকার আসছে, এই কনস্টিটিউশনের ধারা দিয়ে আসে নাই, এই কনস্টিটিউশনকে স্থগিত করে কিন্তু সরকার আসছে। আর যে রেফারেন্ডামটা হচ্ছে জনগণের হা না ভোট, এটা কিন্তু আপনি আপনি যদি সার্চ করেন ইয়েতে গুগলে, আপনি দেখবেন এটা যখন রেফারেন্ডাম দিবেন, জনগণের রেফারেন্ডাম ইস এ বাইন্ডিং রেফারেন্ডাম। এখানে পরিষ্কার দেওয়া আছে, আমি আপনাকে রিড করে শুনতে পারি, দ্য রেজাল্ট মাস্ট বি ইমপ্লিমেন্টেড বাই দ্য গভর্নমেন্ট। এটা মাস্ট বি লেখা আছে, মেবি না, মাস্ট বি। তার মানে জনগণ যখন 69% ভোটে একটা রেফারেন্ডামকে জিতিয়ে দিচ্ছে হানা ভোটে, সেটা অটোমেটিকলি বিকাম বাইন্ডিং টু দ্য গভর্নমেন্ট। এটা আপনার পছন্দ করেন আর না করেন, ইউ আর বাইন্ডিং টু ইমপ্লিমেন্ট ইচ এন্ড এভরি সেকশন অফ দ্য রেফারেন্ডাম। সুতরাং এটা জনগণের রায় হলো সবচেয়ে বড় রায়। আপনি জনগণের রায়, আপনি মন্ত্রী হইলেন, আপনি এমপি হলেন জনগণের রায়, আবার সেই জনগণের রায়কে আপনি বলতেছেন যে আমি জনগণের রায়টা মানি না, রেফারেন্ডাম মানি না। তাহলে তো আপনার মন্ত্রিত্ব বা আপনার এমপিও থাকে না, আপনি তো পার্শিয়ালি মানতে পারেন না। আপনি মন্ত্রিত্ব পাইছেন ভোট কিছু বেশি পেয়ে বিরোধী দলের ক্যান্ডিডেটের কাছ থেকে, সেই ভোটটাকে আপনি একই দিনে সেই ভোটটাকে মানতেছেন, এবং সেই ভোটের সর্বত সুযোগ সুবিধা নিচ্ছেন আপনি। আবার সেই ভোটের দিনে একটা রেফারেন্ডাম হচ্ছে, সেটা আপনি মানতে রাজি না।
তাহলে তো আপনি নিজে কন্ট্রাডিক্ট করতেছেন নিজেকেই। তাহলে আপনি যদি রেফারেন্ডাম না মানেন, আপনি ভোটও মেনেন না, আপনি এমপি বলেন যে আমি এমপি না, আমি ওই ভোট মানি না, আমাকে যারা এমপি বানাইছে আমি এইটার শপথ নিব না, কারণ আমি এই ভোটকে অস্বীকার করলাম।